টুনি, এই টুনি, তাড়াতাড়ি করে আমার কাপড়ের বালতিটা নিয়ে এসো তো। এই নাও তোমার কাপড়ের বালতি। কিন্তু আজ এত সকাল সকাল কাপড় ধুতে যাচ্ছ যে? কোথাও ঘুরতে যাবে নাকি? ঘুরতে যাওয়ার ভাগ্য কি আর আমার আছে? অন্যের কাপড় ধুয়ে দিয়ে যে টাকা পাই তা দিয়ে টেনে টুনে সংসারটা চালাই। বাইরে দেখে এলাম আকাশটা অনেক মেঘ করেছে, তাই তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে দিতে হবে, কেননা আজই যে কর্তাবাবুর কাপড়গুলো ফেরত দিতে হবে। এরপর টোনা কাপড়ের বালতি নিয়ে পুকুর পাড়ের দিকে চলে যায়। আর পুকুর পাড়ের পাশে ছিল তোতার বাড়ি। তোতার বাড়ির সামনে কয়েকজন পাখির ভিড় বাঁধানো ছিল। টোনা দূর থেকে সেটা দেখতে পায়। আরে, তোতা দাদার বাড়ির সামনে সবাই এমন ভিড় করে আছে কেন? আমি কি একটু এগিয়ে দেখবো? বলতে না বলতেই টোনা কাপড়ের বালতিটা পুকুর ঘাটে রেখে তোতার বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার পথে কবুতরের মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। এই পারুল, তোতা দাদার বাড়িতে সবাই এমন ভিড় করেছে কেন রে? তুই কি বলতে পারবি রে মা? হ্যাঁ আঙ্কেল, তোতা আঙ্কেল বনে সবার মাঝে মিষ্টি আটা ফল বিতরণ করছে। তাই নাকি? আমি গেলেও আমাকেও কি আতা ফল দিবে? হ্যাঁ, কেন দিবেন না? তাড়াতাড়ি যাও আঙ্কেল, তা না হলে যে মিষ্টি আটা ফল শেষ হয়ে যাবে। এরপর টোনা তাড়াহুড়ো করে তোতার বাড়িতে চলে যায়। আর তোতার বাড়ি থেকে দুটো আতা ফল নিয়ে বাড়িতে চলে আসে। কে কে টোনা, এত তাড়াতাড়ি তোমার কাপড় ধোয়া শেষ হয়ে গেল? না টুনি, আমি এখনো কাপড় ধুতে শুরু করিনি। এই দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এটা তো একটা আতা ফল। বাবা, ও বাবা, এই দুটো আতা ফল তুমি কোথা থেকে নিয়ে এলে? বলো না বাবা, বলো না। হ্যাঁ টোনা, মাত্র দুটো আতা ফল তুমি কোথা থেকে নিয়ে এলে? এরপর টোনা তার স্ত্রী সন্তানকে সব কথা খুলে বলে। আর আবারও কাপড় ধোয়ার জন্য পুকুর ঘাটে চলে যায়। এদিকে টুনি ও টুকি যেই না আতা ফল খেতে ধরে, ঠিক তখনই সেখানে একজন ভিখারি চলে আসে। আর সেই ভিখারি আতা ফল দেখে বলে ওঠে, ও মা গো, কতদিন পর আতা ফল দেখলাম। ছোটবেলায় আমার বাবা আমাকে আতা ফল এনে দিত। আতা ফল আমার খুব পছন্দের একটা ফল ছিল, কিন্তু আজ অনেক দিন হয়ে গেল আমি আতা ফল খেতে পারি না। আরে, তোমার বুঝি এখন আতা ফল খেতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভাগের আতা ফলটা খেয়ে নাও। তোরও তো আতা ফল অনেক পছন্দ রে মা, কিন্তু তুই সেটা না খেয়ে বুড়িমাকে দিয়ে দিলি। হ্যাঁ মা, আমার ভাগের ফলটা আমি ঠাম্মিকে দিয়ে দিলাম, কারণ আমার বাবা আমাকে আবারও আতা ফল কিনে এনে দিতে পারবে। কিন্তু ঠাম্মির তো আর কেউ নেই, তাই ফলটা ঠাম্মি খেয়ে নিক। হে কি, ফলটা মাটিতে পড়ে গেল। বুড়িমা তো শান্তি করে ফলটা খেতেই পারলো না। এই নাও বুড়িমা, তুমি আমার ভাগের ফলটা খেয়ে নাও। এরপর বুড়িমা আতা ফল খেয়ে টুনি ও তার ছোট্ট মেয়েকে আশীর্বাদ করে দেয়। তোদের মনটা অনেক বড় রে, তোরা সুখে থাক, তোদের ঘরের অভাব দূর হয়ে যাক। এরপর বুড়িমা সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে সকাল হতেই টোনা ও টুনি দেখতে পায় তার বাড়ির উঠোনে অনেক বড় একটা আতা ফলের গাছ হয়েছে। একে, এত বড় আতা ফলের গাছ আমাদের উঠানে কিভাবে এলো? তাই তো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। টুকি, তুই একটা বিষয় খেয়াল করেছিস? গাছটা সেখানেই হয়েছে যেখানে গতকাল বুড়িমার অর্ধেক খাওয়া আতা ফলটা পড়ে গিয়েছিল। হ্যাঁ মা, তার মানে ওই ঠাম্মিটা এই আতা ফলের গাছটা দিয়ে আমাদেরকে আশীর্বাদ দিয়ে গেছেন, যাতে আমাদের অভাব দূর হয়ে যায়। তোমরা মা মেয়ে মিলে কার কথা বলছো বলো তো? তখন টুনি টোনাকে সব কথা খুলে বলে। মা, ও মা, আমার খুব আতা ফল খেতে ইচ্ছে করছে, তুমি একটা ডালি নিয়ে এসো, আমি গাছ থেকে এক ডালি আতা ফল পারি। কিন্তু এতগুলো ফল তুই একা খেতে পারবি? না বাবা, আমি একা খাবো না তো, আমরা তিনজন মিলে খাওয়ার পর যা বেঁচে যাবে সেগুলো আমরা খুব কম দামে বনে বিক্রি করব।
এই কথা বলে টুকি গাছে ওঠে আর গাছ থেকে এক ডালে ফল পাড়ে। এরপর তিনজনে মিলে ফল খেতে থাকে। আর কিছুক্ষণ পর বেঁচে যাওয়া ফলগুলো নিয়ে টোনা বনে চলে যায় আর খুব কম দামে সেগুলো বিক্রি করে। এরপর ধীরে ধীরে সবাই টোনার থেকে আতা ফল কিনতে শুরু করে, কেননা টোনার গাছের আতা ফল খেতে অনেক মিষ্টি ছিল। এরপর টোনা বনের ভিতরে একটা ফলের দোকান দেয় আর হঠাৎ করে তার দোকানের সামনে কালু এসে যায়। টোনা, এই টোনা, তুই কি এমন জাদু করেছিস এই আতা ফলে, যার সুনাম সারা বনে ছড়িয়ে পড়েছে? আর এজন্য কেউ আমার দোকানে সব ফল কিনলেও আতা ফলটা তোর দোকান থেকেই কিনছে। জাদু কেন করতে যাব কালু দাদা? এগুলো আমার বাড়ির গাছের ফল, আর সেই গাছ এক বুড়িমার আশীর্বাদের গাছ, যার কারণে সেই ফল খেতে অনেক মিষ্টি, বুঝলে? আশীর্বাদ? কোন বুড়িমা তোকে আশীর্বাদ করলো শুনি? ওই তো সেই বুড়িমা যে আমাদের আশীর্বাদ দিয়েছিল, আর সে তো আমাদের দোকানের দিকেই আসছে। আমাকে দুটো আতা ফল দিবি রে বাবা। কেন দিব না বুড়িমা? কেন দিব না বুড়িমা? তোমার জন্যই যে আজ আমরা এই পর্যায়ে এসেছি। তুমি সেদিন অর্ধেক ফল খেয়ে মাটিতে ফেলে দিয়েছিলে, আর সেই অর্ধেক ফল থেকে অনেক বড় একটা গাছ হয়েছে। টোনা, হ্যাঁ টোনা, তুমি বুড়িমাকে ব্যাগ ভর্তি করে মিষ্টি আতা ফল দাও তো। টুনির কাছে বুড়িমার দেয়া আশীর্বাদের কথা শুনে কালু অনেক লোভে পড়ে যায়। না রে টুনি, বুড়িমাকে আমি আজকে আতা ফল খাওয়াবো। তোরা তো জানিস আমার দোকান থেকে কেউ আতা ফল কিনছে না, যার কারণে আমার দোকানে সব আতা ফল নষ্ট হয়ে যাচ্ছে। তাই নষ্ট না করে বুড়িমাকেই দিয়ে দেই। এসো বুড়িমা, এসো আমার দোকানে এসো। এরপর কালু বুড়িমাকে নিয়ে তার দোকানে চলে যায় আর তার দোকানে থাকা ভালো আতা ফলগুলো সরিয়ে নষ্ট কিছু আতা ফল বুড়িমাকে খেতে দেয়। এই নাও বুড়িমা, এগুলো তুমি খেয়ে নাও। এরপর বুড়িমা একটা ফল খেতে লাগে আর অর্ধেক অংশ খেয়ে বাকি অর্ধেক অংশ মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে কালু অনেক রেগে যায়। এই বুড়ি, আয়, তোকে আমি ফল খেতে দিলাম আর তুই কিনা মাটিতে ফেলে দিলি। এই ফেলে দেয়া ফল থেকেই তো একটা বড় গাছ হবে রে বাবা। আমি তাহলে আজ আসি। বুড়িমার কথা শুনে কালু মনে মনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, তার মানে বুড়িমা আমাকেও আশীর্বাদ দিয়ে গেল। এখন টোনার মতো আমারও একটা মিষ্টি আতা ফলের গাছ হবে, আর সবাই আমার থেকেও আতা ফল কিনে নিবে। হা হা হা। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু তার দোকানের সামনে অনেক বড় একটা আতা ফলের গাছ দেখতে পায় আর তখনই গাছ থেকে আতা ফল পেড়ে তার দোকানে রেখে দেয়। ঠিক তখনই তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সুখী পায়রা। সুখী, এই সুখী, টোনার দোকানের আতা ফল নিতে যাচ্ছিস নাকি? হ্যাঁ কালু দাদা, আজ আমার দিদি আসবে আর ও আতা ফল খেতে অনেক পছন্দ করে, তাই নিতে যাচ্ছি। তা আমার দোকানের আতা ফল নিয়ে যা। আমার দোকানের আতা ফল টোনার দোকানের ফলের চেয়েও বেশি মিষ্টি। ওই দেখ আমার আতা ফলের গাছ, একদম টাটকা ফল। সুখী কালুর কথা শুনে কালুর কাছ থেকে আতা ফল কিনে নেয় আর যেই না একটা ফল খায় তখনই সে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, ছি 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 ছি, কি বাজে গন্ধ। এ কি কালু দাদা, তোমার গাছের ফল থেকে পচা গন্ধ আসছে কেন? না না, এ ফল আমি নেব না, তুমি আমার টাকা ফেরত দাও। সুখী টাকা ফেরত নিয়ে টোনার দোকানে চলে যায়। এদিকে কালু বলতে থাকে, কি হলো আমার গাছের ফলে পচা গন্ধ মানে? দেখি তো একটা খেয়ে। এ বাবা, ছি 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 ছি, সত্যি তো পচা গন্ধ আসছে এই ফল থেকে। তার মানে আমি বুড়িমাকে পচা ফল খাইয়েছি জন্য আমার পচা আতা ফলের গাছ হয়েছে। এবার বুঝলাম অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। তোকে তো অনেক দূরে নিয়ে আসলাম, এখন তুই আমাকে টেনে নিয়ে অনেক দূরে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে গাড়িতে বসে পড় আর আমিও তোকে টেনে টেনে অনেক দূরে নিয়ে যাব।
করছে। তাহলে তুই গান গাইতে থাক, তোর গানে সুরে সুরে আমার গাড়ি চালাতে খুব ভালো লাগবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো টুকি বলতো। লা 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 লা। ওই সূর্যটা যদি না ডুবে যেত তবে কেমন হতো টুকি বলতো। লা 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 লা। তবে সারাক্ষণ গাড়িতে চড়ে ঘোরা যেত। পারুল, তুই তো অনেক ভালো গান গাইতে পারিস। সত্যি সূর্য না ডুবলে তো পথও শেষই হতো না, আর আমরা শুধু ঘুরে বেড়াতাম আর ঘুরে বেড়াতাম, তাই না বল? হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। কিন্তু টুকি, দেখছিস আমরা গান গাইতে গাইতে কোথায় এসে গেছি? দেখ, আমরা মানুষের রাজ্যে চলে এসেছি। সত্যি তো, চল রে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো মানুষ আমাদের দেখে ফেলবে আর তখন বড় বিপদে পড়ে যাবো আমরা। টুকি, টুকি, দেখ মানুষের বাচ্চারা কি যেন পোড়া দিয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে। চল আমরা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল তবে। এরপর টুকি আর পারুল একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর এদিকে মানুষের বাচ্চাগুলো ভুট্টা পোড়াতে থাকে। ভুট্টা পোড়া হয়ে গেছে, চল সবাই গাছের নিচে গিয়ে ভুট্টা পোড়া খাবো। ভুট্টা আবার পুড়িয়ে খায়? আমি তো এটা কখনো শুনিনি, আর ভুট্টা পোড়াও খাইনি। ভুট্টা পোড়া খেতে মনে হয় খুব মজার হয়, তা নাহলে কি মানুষেরা এভাবে পুড়ে খেত? আমারও তো তাই মনে হয়। চল ওই গাছের নিচে গিয়ে দেখি কোনো ভুট্টা পড়ে আছে কিনা। ভুট্টা পোড়া খেতে তো খুবই মজা লাগে। বাড়িতে গিয়ে আমি আজকে মায়ের কাছে ভুট্টা পোড়া খেতে চাইবো। আমিও চাইবো রে। এসব বলে দুজনেই তাদের সুপারি পাতার গাড়ি নিয়ে উড়ে উড়ে বাড়িতে চলে আসে। মা, মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো তো। কি হয়েছে রে মা? বাড়িতে এসে এভাবে ডাকছিস কেন? মা, আমি ভুট্টা পোড়া খাবো, আমাকে এক্ষুনি জঙ্গল থেকে ভুট্টা এনে দাও মা। ভুট্টা আবার পোড়া খায় নাকি? তুই কার আবার ভুট্টা পোড়া খেতে দেখলি? আমি খেয়েছি মা, ভুট্টা পোড়া খেতে খুবই মজা লাগে। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। কি, তুই মানুষের রাজ্যে গিয়েছিলি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সুখীদের সাথে জঙ্গলে ভুট্টা আনতে যাচ্ছি, আর ভুট্টা এনে তোকে পুড়িয়ে খাওয়াবো। তবু আর কখনো মানুষের রাজ্যে যেন যাস না রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি আর যাব না। আমি এখন ভুট্টা কোথায় পাবো রে মা? আমাদের বনে কেউ ভুট্টা চাষ করলে তবু তার কাছ থেকে ভুট্টা কিনে এনে তোকে পুড়িয়ে খাওয়াতাম। সুখী দিদি, সুখী দিদি, ভুট্টা কিনতে যেতে হবে না, জঙ্গলে আমি ভুট্টার গাছ দেখেছি। চলো আমার সাথে চলো, দুজনে সেখানে গিয়ে ভুট্টা নিয়ে আসি। এ কি, ভুট্টার গাছ পড়ে আছে, ভুট্টা নেই, এখন কি হবে? ছানাদের তো আমরা বলে এসেছি ভুট্টা নিয়ে যাব, ছানারা তো ভুট্টা পোড়া খাওয়ার আশায় বসে আছে। টুনি, ওই দেখ, ওর কাছে একটা ভুট্টা গাছ, আর ওই ভুট্টা গাছে বুঝি ভুট্টা আছে। চল আমরা সেখানে গিয়ে দেখি তো। এরপর দুজনে মিলে কুয়ার কাছে চলে যায়, আর সেখানে থাকা ভুট্টা গাছে দুটো ভুট্টাও পেয়ে যায়, এবং দুজনে দুটো ভুট্টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। আরে সুখী টুনি, তোরা ভুট্টা কোথায় পেলি রে?
সেই কথা আর বলো না কাকুলি দিদি। মানুষের রাজ্যে কি টুকি আর পারুল ভুট্টা পোড়া খেতে দেখে ওরা ভুট্টা পোড়া খাওয়ার জন্য বায়না ধরেছে। তাই আমরা জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে দুটো ভুট্টা নিয়ে আসলাম। কি ভুট্টা পোড়া খেতে তো খুব মজা হয়। আমিও একদিন ভুট্টার পোড়া দানা কুড়িয়ে পেয়ে খেয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ভুট্টা পুড়িয়ে তোমাদের কিছু দানা দিয়ে যাব, খেও। চলো সুখী দিদি, বাড়িতে যাই। কাকুলি, টুনি আর কটা দানাই বা দেবে? ওই কটা দানা খেয়ে কি আর তুমি তৃপ্তি পাবে বলো? তাই বলি, চলো আমরা মানুষের রাজ্যে যাই আর মানুষের জমি থেকে ভুট্টা চুরি করে নিয়ে আসি। এরপর কালু আর কাকলি ভুট্টা চুরি করতে মানুষের রাজ্যে চলে যায়, আর এদিকে টুনি ভুট্টা পোড়াতে থাকে। না, দেখো দেখো, এখন বুঝি ভুট্টা পোড়া হয়ে গেছে। তাড়াতাড়ি চুলা থেকে বের করো, নয়তো আবার বেশি পুড়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। দাঁড়া দাঁড়া, এক্ষুনি বের করছি। সত্যি তো টুকি, ভুট্টা পোড়া খেতে তো খুবই মজার। আচ্ছা, এগুলো তুই খেতে থাক আর আমি কিছু দানা কাকুলি দিদিকে দিয়ে আসি। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, বাড়িতে আছো? কালু দাদা, তুমি কি বাড়িতে আছো? ও মা, দেখছি তো দুজনের কেউই বুঝি বাড়িতে নেই। আমি বরং এখন বাড়িতে চলে যাই, পরে কোনো সময় এসে ভুট্টার দানাগুলো দিয়ে যাব। এসব বলে টুনি বাড়ির দিকে আসতে থাকে, আর পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায়। তোমরা কোথায় গিয়েছিলে? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম ভুট্টার পোড়া দানা দিতে। তোর ওই দুটো ভুট্টার দানা খেতে আমাদের বয়েই গেছে। এই দেখেছিস, আমরা কতগুলো ভুট্টা এনেছি। তোর ওই দুটো দানা তুই খা। এ কি, তোমরা এতগুলো ভুট্টা কোথায় পেলে? নিশ্চয়ই মানুষের রাজ্যে গিয়ে তাদের জমি থেকে চুরি করে এনেছো। শোনো কাকুলি দিদি, কালু দাদা, চুরি করা কিন্তু ভালো নয়। তাছাড়াও আবার মানুষের জমিতে চুরি করতে গেছো, যদি একবার কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু আর রক্ষে নেই। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমরা ভালো করেই জানি, তোকে এত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ কালু, ঠিক বলেছো। ছোট হয়ে জ্ঞান দিতে লজ্জা করে না? পচ্ছার বলছি। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনিও বাড়িতে চলে আসে। এভাবে সেই দিন কেটে যায়। পরদিন কাকুলি, আজ রাতে আমরা ওই মানুষের জমিতে ভুট্টা চুরি করতে যাব আর কিছু ভুট্টা জমির পাশে বসে পুড়িয়ে খাবো। তাহলে বাড়িতে দুজনে অনেক ভুট্টা নিয়ে আসতে পারবো। রাতের বেলা তো আর কেউ আমাদের দেখতে পাবে না। হ্যাঁ কালু, ঠিক বলেছো। রাতের খাবার খেয়ে আসলে তো বাড়িতে খেতে হবে না, আর সেগুলো আমরা জমিয়ে রাখতে পারবো। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। রাতে কালু কাকুলি কৃষকের জমিতে চলে যায়, আর কিছু ভুট্টা ছিঁড়ে জমির পাশে বসে পোড়াতে থাকে। শয়তান বাচ্চারা হয়তো ভুট্টা ছেড়ে আগুনে পোড়াচ্ছে। তারা আজ তোদের এমন শিক্ষা দেব যে আর কোনোদিন ভুট্টার জমির আশেপাশেও আসতে পারবি না। এসব বলে কৃষক কিছু পাথরের টুকরো নিয়ে তার জমির দিকে আসতে থাকে, আর পাথর দিয়ে ঢিল ছুটতে থাকে। আর কৃষকের ঢিলে কাকুলির মাথায় পাথর লেগে তার মাথা ফেটে যায়। কালু, কালু, আমার মাথা যে চলে গেল। এক্ষুনি আমাকে নিয়ে হাসপাতালে চলো। আমি ভুট্টা পোড়া খেতে চাই না কালু। শয়তান কৃষক আমাদের দিকে পাথর দিয়ে ঢিল ছুড়ছে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এরপর কালু কাকুলিকে নিয়ে উড়ে পালাতে থাকে। পরদিন কাকুলি কালু হাসপাতাল থেকে বাড়ির দিকে আসতে থাকে। টুনির সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার কাকুলি দিদি, তোমার মাথায় ব্যান্ডেজ করেছো কেন? তারপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। টুনি, তোর কথা যদি শুনতাম তাহলে আর আজ কাকুলের মাথায় আঘাত পেত না।
তুই আমাদের ছোট হলেও তোর মাথায় অনেক বুদ্ধি, আর তুই অনেক সৎ। তোর কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে রে টুনি। হ্যাঁ টুনি, কালু ঠিক বলেছে। আর আমাদের ক্ষমা করে দে রে। সেদিন তোর কথা না বুঝেই তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তুই ঠিকই বলেছিলি যে চুরি করা একদম ভালো না, চুরি করলে বিপদে পড়তেই হয়। এখন থেকে আমরাও তোর মতো সৎ থাকার চেষ্টা করব। হ্যাঁ, আমিও চাই তোমরা সৎভাবে চলার চেষ্টা করো। শোনো টুনি, তুমি যদি আমাকে পুত্র সন্তান না দিতে পারো তাহলে আমি কিন্তু আবার আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসবো, বুঝতে পেরেছো? এই কথা বলো না টোনা, সবই তো সৃষ্টিকর্তার হাতে। এখানে তো আমার কোনো হাত নেই গো। আমি কিভাবে তোমার ইচ্ছে মতো তোমাকে পুত্র সন্তান দিব বলো তো? আর তাছাড়া আমি সবেমাত্র 2টো ডিম দিয়েছি, আর আমার সামনে তুমি আবার বিয়ে করার কথা বলতে পারলে? তোমার মুখে একটু আটকালো না? না না না, আমার মুখে আটকাচ্ছে না। আমার পরিবারে যদি পুত্র সন্তান না হয় তাহলে আমার সংসারের হালটা কে ধরবে? হ্যাঁ, আর কন্যা সন্তান হলে তো আমার ঘরে আরো খরচের ভার বাড়বে। তাই আমি পুত্র সন্তানকেই চাই। আর তুমি যদি পুত্র সন্তান দিতে না পারো তাহলে তোমার আর এ বাড়িতে ভাত জুটবে না, আর তুমি তোমার কন্যা সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তোমার আর তোমার কন্যা সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবো না। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। আর টুনি তার 2টা ডিমে তা দিতে থাকে আর কান্না করতে থাকে। আজ বাদে কাল আমার ডিম 2টো থেকে বাচ্চা বের হবে। বাচ্চা হওয়ার আগে যে বাবার চিন্তা ভাবনা এমন থাকে, তার তো জন্ম নেওয়াই পাপ। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। আমি যেন আমার সন্তানকে এই পৃথিবীতে ভালোভাবে বড় করে তুলতে পারি। কি হয়েছে টুনি? তুই ডিমে তা দিতে ধরে এমন কান্না করছিস কেন? 2 দিন পর তোর ডিম থেকে বাচ্চা জন্ম নেবে। তোর তো আনন্দে থাকার কথা, তা না করে তুই কাঁদছিস কেন বলতো? সুখী দিদি, আমি কি আর শখ করে কাঁদছি গো? আমার যে ভীষণ ভয় করছে, আমার ডিম থেকে যদি পুত্র সন্তান জন্ম না নেয় তাহলে যে টোনা আমাকে আর আমার কন্যা সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে দিদি, বাড়ি থেকে বের করে দিবে। এসব কি বলছিস টুনি? টোনা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে? টোনা তোকে এমন কথা বলতে পারলো? কাঁদিস না টুনি, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সুখী পাড়া টুনিকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। কি সর্বনাশ হলো আমার! 2টো ডিম থেকে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, টোনা দেখলে যে আমাকে মেরে ফেলবে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কি করব? তুমি আমাকে পথ দেখাও সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। হে কি টুনি, তোমাকে এতবার বলার পরেও তুমি 2টো কন্যা সন্তান জন্ম দিয়েছো? তোমার তো সাহস কম নয়। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এ কাজ করলে। তোমাকে এর দাম দিতেই হবে। আমি তোমাকে আজ মেরেই ফেলবো। মারি, আমি বোধহয় বাঁচবো না। এখন তোদের কে দেখবে বলতো? আমি যে তোদের হতভাগী মা, তোদের জন্ম দিয়েই আমাকে মরতে হচ্ছে। তোরা সাবধানে থাকিস রে মা, সাবধানে থাকিস। এসব কথা বলতে বলতে টুনি সেখানেই মারা যায়। আর তা দেখে টুনি 2 কন্যা সন্তান অনেক কাঁদতে থাকে। তুমি কি হয়েছে মা? তুমি কথা বলছো না কেন? মা, তুমি কথা বলো মা, কথা বলো। মা, কথা বলো মা, কথা বলো। মা কথা বলছে না কেন? মায়ের কি হয়েছে? কি হয়েছে রে মা? তোরা এমন করে কাঁদছিস কেন? আর তোর মা কি করছে বলতো? এ কি, টুনি শুয়ে আছে কেন? দেখি তো। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! এই ছোট ছোট বাচ্চা দুটোকে দেখে টুনি এভাবে পৃথিবী ছেড়ে চলে গেল। এখন এই বাচ্চা দুটোকে কে দেখবে? হে সৃষ্টিকর্তা, তুমি এত নিষ্ঠুর হলে কি করে?
এভাবে কয়েকদিন কেটে যায় আর একদিন রাতে টোনা একটা পরিকল্পনা করতে থাকে। এই শয়তান টুনিটা আমার ঘরে এই দুটো আপদকে রেখে গেছে। এই আপদ দুটোর জন্য আমি শান্তি করে একটু ঘুমাতেও পারছি না। না, এদের আর আমি আমার কাছে রাখবো না। এমনিতেও এরা কন্যা সন্তান, এরা আমার কোনো কাজে আসবে না। আর তাই আজ রাতেই এই আপদ দুটোকে বিদায় করতে হবে, না হলে এরা আমার ঘাড়ে উঠে বসবে। এরপর টোনা টুকি ও টুনটুনকে রাতের আধারে ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসে। পরের দিন সকালে টুকি ও টুনটুন ঘুম থেকে উঠে দেখতে পায় তারা তাদের ঘরে নেই। কি আমরা কোথায়? আর আমাদের ঘরে বা কোথায়? আমরা তো বিছানায় ঘুমাচ্ছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? আমরা তো মনে হচ্ছে গহীন জঙ্গলে চলে এসেছি। আমরা এখন বাড়ি ফিরে যাব কি করে? বাবা, তুমি কোথায়? কোথায় তুমি? আমাদের দয়া করে বাড়িতে নিয়ে যাও। তবে কি বাবা আমাদের ফেলে দিয়ে গেছে? কি ব্যাপার? আমার কাঁচা বাঁশের ঘরের কাছে কে কাঁদছে? এই গহীন জঙ্গলে তো কোনো পাখি আসে না, তাহলে কে কাঁদছে এমন করে? দেখি তো গিয়ে। এ তো দেখছি দুটো পাখির ছানা, কিন্তু এরা এখানে আসলো কি করে? আর ছানা দুটোর কান্না দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? কি কি তুমি? আর তোমাকে একটু ভয়ঙ্কর দেখতে কেন? আমি একটা পেতনি, তাই আমাকে এত ভয়ঙ্কর দেখতে। কিন্তু তোরা এখানে কি করছিস? আর তোদের মা বাবা কোথায় বলতো? এরপর টুকি পেতনিকে সব কথা খুলে বলে, আর টুকি ও টুনটুন অনেক কাঁদতে থাকে। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোদের বাবা তোদের পছন্দ করে না তো কি হয়েছে? আজ থেকে তোরা আমার কাছেই থাকবি। আমি তোদেরকে অনেক ভালো রাখবো, আর তোদের কোনো কষ্ট পেতে দেব না। তোরা কি আমার সাথে থাকবি রে মা? কি তুমি আমাদের তোমার কাছে রাখবে? তুমি সত্যি কথা বলছো? তুমি আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমি পেতনি হতে পারি, কিন্তু আমার একটা সুন্দর মন আছে। তোরা আমার কাছে আমার মেয়ে হয়েই থাকবি। তোদের কোনো ক্ষতি হতে দেব না আমি। তোরা আমাকে বিশ্বাস করতে পারিস। ঠিক আছে, তাহলে আমরা তোমার কাছেই থাকবো মা। কি? তোরা আমাকে মা বলে ডাকলি? আয় মা আয়, তোরা আমার বুকে আয়। এরপর পেতনি টুকি ও টুনটুনকে জড়িয়ে ধরে, আর পেতনি তার কাঁচা বাঁশের ঘরে টুকি ও টুনটুনকে নিয়ে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি ও টুনটুন অনেকটা বড় হয়ে যায়। আর একদিন টোনা বনে কাঠ কাটতে থাকে। হঠাৎই কুড়াল এসে টোনার পায়ে লাগে, আর টোনার পা থেকে রক্ত বের হতে থাকে। মরে গেলাম, মরে গেলাম। কে কোথায় আছো? দয়া করে আমাকে সাহায্য করো, আমি যে বড্ড বিপদে পড়ে গেছি। কে কোথায় আছো? বোন, কেউ চিৎকার করলো মনে হচ্ছে, কিন্তু এ বনে তো তেমন কেউ আসে না রে। তাহলে কে চিৎকার করলো? হ্যাঁ দিদি, আমিও তো শুনতে পেলাম। চল তো গিয়ে দেখি কে চিৎকার করছে। কি বাবা, তুমি এখানে? আর তোমার পা থেকে তো রক্ত বেরোচ্ছে। কে তুই মা? আর আমাকে বাবা বলে ডাকছিস কেন? বোন, এত কথা না বলে বাবাকে আগে হাসপাতাল নিয়ে যেতে হবে।
বাবাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর টুকি ও টুনটুন তাদের বাবাকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার টোনা চিকিৎসা করে টোনাকে সুস্থ করে দেয়। মারে, তোরা তো বললি না তোরা আমাকে কেন বাবা বলে ডাকলি? তবে কি তোরা আমার দুই মেয়ে টুকি ও টুনটুন? হ্যাঁ বাবা, আমরা তোমারই মেয়ে। চাঁদে তুমি রাতের আধারে বনে ফেলে দিয়ে এসেছিলে। মারে, তোরা অনেক বড় হয়ে গেছিস, তোদের আমি চিনতে পারিনি। তোরা আজ আমার প্রাণ বাঁচালি আর আমি তোদেরকে বনে ফেলে দিয়ে এসেছি। মারে, তোরা আমাকে ক্ষমা করে দে আর তোদের এই পাপী বাবার সাথে বাড়ি ফিরে চল। আমি তোদের বাড়িতে ফিরে নিয়ে যেতে চাই। না বাবা, আমরা তোমার সাথে বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ আমরা মেয়ে বললে তুমি একদিন আমাদের জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলে আর তুমি তো আমাদের একদিনও খোঁজও নাওনি। আর এখন তোমাকে বাঁচিয়েছি বললে তুমি আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চাও, কিন্তু আমরা তো তোমার সাথে যাব না। আমরা আমাদের পেতনি মায়ের কাছে অনেক ভালো আছি। মারে, তোর বাবা যখন তোদের ফিরিয়ে নিয়ে যেতে চাইছে তখন তোরা তোর বাবার সাথে তোদের বাড়িতে ফিরে যা। না মা, আমরা তোমার কাঁচা বাসের ঘর ছেড়ে কোথাও যাব না। আর তুমি আমাদের ছোট থেকে বড় করে তুলেছো, আজ তোমাকে ছেড়ে আমরা চলে যাব? তা কখনো হয় না মা, কখনো হয় না। মারে, তোরা আমাকে এতটা ভালোবাসিস, তোরা আমার খালি বুকটা ভরিয়ে দিয়েছিস। তোরা আমাকে এভাবেই ভালোবাসিস, কখনো পর করে দিস না। এরপর থেকে টুকি ও টুনটুন তার পেতনি মাকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে দেয়। ওগো টুনি, তাড়াতাড়ি মেয়েটাকে থামাও, ও তো সে কখন থেকে কেঁদেই যাচ্ছে। থাকবে না তো কি করবে বলো তো? আমাদের মেয়েটা জন্মানোর পর থেকে একটা দানাও মুখে তুলে দিতে পারিনি। ঘরে কোনো খাবার নেই, টাকাও নেই যে খাবার বাজার থেকে কিনে নিয়ে আসবো। কি আর করব বলো তো, কোনো কাজ বাজ পাচ্ছি না, কি যে করি। এদিকে ঘরে আমাদের মেয়ের জন্ম হলো, এখন তো আরো বেশি টাকা পয়সার দরকার হবে। শোনো, কাজ পাও না বলে যে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে তা তো নয়, চেষ্টা তো করতে হবে। যাও, আজ একবার বাইরে থেকে ঘুরে এসো, যদি কোনো কাজ পাও। ঠিক আছে বউ, তাই করছি, তুমি মেয়েটাকে দেখে রেখো। এ কথা বলে টোনা তার ঘর থেকে বেরিয়ে পড়ে আর বনের এদিক সেদিক উড়ে কাজ খুঁজতে থাকে। ও কবুতর দাদা, তোমার চায়ের দোকানে কোনো কর্মচারী নিবে গো? আমি তোমার দোকানে কাজ করব। না না, ব্যবসার যে হালচাল, দোকানে কোনো লাভ নেই, কর্মচারী আবার নিয়ে কি করব? না না, কারো দরকার নেই, যা যা, চলে যা। কবুতরের কথা শুনে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর উড়তে উড়তে বলে, হে সৃষ্টিকর্তা, আর কত ঘোরাবে, একটা কাজ তো জুটিয়ে দাও। ওই তো যজ্ঞকে দেখতে পাচ্ছি, দেখি তো সে কোনো কাজ দিতে পারে কিনা। যাই গিয়ে জিজ্ঞেস করি। এ কথা বলে টোনা যজ্ঞ কাকের বাসার ডালে নেমে আসে। টোনাকে দেখে যজ্ঞ কাক বলে ওঠে, আরে আরে টোনাজি, তো হঠাৎ আমার বাসার গাছের ডালে এলি যে, কি কোনো প্রয়োজন আছে নাকি? আসলে আমার একটা কাজের খুব প্রয়োজন, তুই কি কোনো আমাকে কাজ দিতে পারবি? আমি কাউকে কাজ দেই না, আমি টাকা ধার দেই। সুদের কারবার আমার। তুই যদি চাস আমার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে নিজে ব্যবসা শুরু করতে পারিস। ঠিক আছে, তাহলে আমাকে 10,000 টাকা দে, আমি সুদ সহকারে তোকে টাকা ফেরত দিয়ে যাব। এই তো ভালো ছেলে, নে নে এই 10,000 টাকা নে। নতুন সুদের কাস্টমার পেয়ে মনটা বেশ ফুরফুরা লাগছে। লো 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 লো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, ওই যজ্ঞ দাদার কাছ থেকে সুদের উপর এতগুলো টাকা নিয়ে এলে তুমি সুদের টাকাই বা শোধ করবে কি করে? আসল টাকাই বা শোধ করবে কি দিয়ে? টাকা শোধ করতে না পারলে যজ্ঞ দাদা যে রাতের ঘুম হারাম করে দিবে আমাদের।
টুনি, এত চিন্তা করো না তো। শোনো, এই টাকা দিয়ে ভাবছি বাজার থেকে কাঠ কিনে নিয়ে আসবো। বাজার থেকে কাঠ কিনে নিয়ে এসে ঘর বানিয়ে বনের পাখিদের কাছে বিক্রি করব। সামনে তো বর্ষাকাল, এখন কাঠ দিয়ে তৈরি ঘরের অনেক চাহিদা। এত ভালো ঘর বানিয়ে বিক্রি করব যে কয়েকদিনের মধ্যেই যজ্ঞ দাদার টাকা শোধ করে দিতে পারবো। টোনা যখন টুনিকে এসব কথা বলছিল ঠিক তখনই সেই দিক দিয়ে কাকুলি কাক উড়ে যায় আর টোনা টুনির সব কথা শুনে ফেলে। আরে বউ, তুমি এসেছো? শোনো শোনো, আজ সুদের একটা নতুন কাস্টমার পেয়েছি, ওই টোনাকে। বেটা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেছে। বেটা তাড়াতাড়ি ওই টাকা শোধ করতে পারবে না, আর যত দিন যাবে তত সুদের হার চড়চড় করে বাড়বে। ওই আসে ঘুরে বালি, টোনা খুব তাড়াতাড়ি তোমার টাকা শোধ করে দিবে। টোনা আর টুনি মিলে কি বুদ্ধি করেছে জানো? দাঁড়াও, তোমাকে সব বলছি। এই কথা বলে কাকুলি যজ্ঞ কাককে সব কথা খুলে বলে। সব শুনে যজ্ঞ কাক চিন্তিত স্বরে বলে, সত্যি বলছো নাকি বউ? তাহলে ব্যাপারটা একটু ঘেটে দেখতে হচ্ছে তো। না হলে যে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। ও ড্রাইভার ভাই, এইখানে দাঁড়াও দাঁড়াও। ও ড্রাইভার ভাই। হ্যাঁ গো, ঘর বানানোর জন্য বাজার থেকে ভালো কাঠ কিনে এনেছো তো? ব্যবসায় কিন্তু কোনো দুর্নীতি চলবে না। হ্যাঁ গো হ্যাঁ, একদম মজবুত কাঠ এনেছি। এসো এসো, কাঠগুলো ট্রাক থেকে নামাতে আমাকে সাহায্য করো, এসো। টোনার কথায় টুনি এগিয়ে আসে আর টোনা টুনি মিলে ট্রাক থেকে কাঠগুলো নামাতে থাকে। অন্যদিকে যজ্ঞ কাক দূরের এক গাছের ডাল থেকে সবকিছু দেখতে থাকে। বউ যা বলেছে ঘটনা তাহলে সত্যি? টোনা এত তাড়াতাড়ি টাকা ফেরত দিলে তো আমি সুদের ব্যবসা চালাতে পারবো না। ওরে যজ্ঞ, তোর কুবুদ্ধিগুলোতে একটু নাড়া দে। কি করি? পেয়েছি উপায়। টোনারে টোনা, বানা তুই ঘর, পরে বুঝবি মজা। এ কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে চলে যায় আর অন্যদিকে টোনা টুনি কিনে আনা কাঠগুলো দিয়ে ঘর বানানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। টুনি, তাড়াতাড়ি কাজে হাত লাগাও। আজকেই সব ঘর বানিয়ে কমপ্লিট করতে হবে। কালকে আমাদের বানানো ঘরগুলো বিক্রি করব। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। চলো চলো, কাজে লেগে পড়ি। এ কথা বলে টোনা টুনি কাঠ দিয়ে ঘর তৈরির কাজে লেগে পড়ে আর অক্লান্ত পরিশ্রম করে একটার পর একটা ঘর তৈরি করতে থাকে। এরপর বনে রাত নেমে আসে আর ততক্ষণে টোনা টুনির সব ঘর বানানো শেষ হয়ে যায়। ওগো, ঘর বানানো তো শেষ, রাতও হয়ে গেছে। চলো ঘরে গিয়ে আমরা বিশ্রাম নেই। চলো চলো, কাল সকাল হলেই ঘরগুলো নিয়ে বাজারে যাব। এ কথা বলে টোনা টুনি তাদের বাসায় ফিরে যায় আর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে যজ্ঞ কাক একটি ভ্যান নিয়ে টোনা আর টুনির বানানো ঘরগুলোর কাছে আসে। টোনা আর টুনি মিলে তো বেশ সুন্দর ডিজাইনের ঘর তৈরি করেছে। এই সব ঘর এখন আমি চুরি করে নিয়ে যাব আর অন্য বনের বাজারে বিক্রি করে দিব। তারপর এই ঘর বিক্রির টাকাও আমার হবে, আর টোনার কাছ থেকে আসল টাকা সহ সুদের টাকাও আমার হবে। আমার তো শুধু লাভ আর লাভ। লো। এ কথা বলে যজ্ঞ কাক টোনার বানানো সব ঘর একে একে তার ভ্যানে তুলতে থাকে। এরপর ঘরগুলো ভ্যানে তোলা শেষ হলে যজ্ঞ কাক ভ্যান নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা, হায় হায়, আমাদের একে সর্বনাশ হলো গো। টোনা, টোনা, তাড়াতাড়ি নিচে এসো। ওগো। টুনির হঠাৎ কান্না শুনে টোনা ঘুম থেকে চমকে ওঠে আর বলে, একি, এটা টুনির গলা না? টুনি হঠাৎ কাঁদছে কেন? যাই গিয়ে দেখি তো। একি, আমাদের বানানো ঘরগুলো কোথায়? টুনি গো টুনি, আমাদের ঘরগুলো কে চুরি করলো গো? হায় 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 রে, আমাদের কপালে বুঝি সুখ নেই গো। টোনা টুনি যখন তাদের ঘর বানানোর কষ্টে কাঁদছিল ঠিক তখনই সেদিক দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। টোনা টুনির কান্না শুনে সেই পরী সেখানে চলে আসে। আরে, এত
আমরা বড্ড অভাগী পাখি। টাকা ধার করে ঘর বানিয়েছিলাম বাজারে বিক্রি করব বলে, সেই ঘর কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন ধারের টাকা কি করে শোধ করব? আরে তোদের সাথে তো বড্ড অন্যায় হয়েছে। শোন, আমার মনে হয় ওই চোর আবার তোদের এখানে ঘর চুরির উদ্দেশ্যে আসবে। শোন, তোদের এবার ঘর বানানোর জন্য একটা বড় ডালিম দিব। এই ডালিম দিয়ে তোরা ডালিম ঘর বানাবি। ডালিম ঘর বাজারে বিক্রি করে টাকাও পাবি, আবার চোরও ধরতে পারবি। এ কথা বলে পরী জাদু করে একটা বড় ডালিম দেয়। এরপর পরী সেখান থেকে চলে যায়। ওগো, এই নাও, আমরা এই ডালিম ঘর বানানোর কাজ শুরু করে দেই। এ কথা বলে টোনাটুনি পরীর দেওয়া ডালিম দিয়ে ঘর বানানোর কাজ করতে থাকে। বউ, বউ, টোনার ঘরগুলো বাজারে বিক্রি করে যা লাভ করেছি না, শুধু টাকায় আমার চিনিমিনি খেলছে। বাজারে ঘরগুলো নিয়ে যেতেই সবাই কেনার জন্য হুড়োহুড়ি বেঁধে দিয়েছিল। ওগো, তাহলে আজ রাতে একবার টোনার বাড়ি উকি দিয়ে এসো। যদি আবার ঘর বানায় তবে আবার আর চুরি করবে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। ঘরের টাকাও লাভ করব, আবার পাওনা টাকাও নিব। উফ, তোমার সাথে কথা বলতে গিয়ে টাকা গুনতে ভুলে গেলাম। 1000, এই 3000। ওগো, ওগো টুনি, ডালিম ঘর বানিয়ে ফেলেছি। এদিকে রাতও হয়ে এসেছে, চলো ঘরে গিয়ে বিশ্রাম নেই। এ কথা বলে টোনাটুনি তাদের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পরেই যজ্ঞ কাক আবার ফ্যান নিয়ে সেখানে চলে আসে। কি, এখানে তো আজ কোনো কাঠের ঘর নেই, কিন্তু এখানে একটা ডালিম ঘর আছে। বাবা, আজ টোনা ডালিম ঘর বানিয়েছে। যাক, আজ এই ডালিম ঘরে চুরি করে নিয়ে যাব। এ কথা বলে যজ্ঞ কাক ভ্যান থেকে নেমে যেমনি ডালিম ঘরের কাছে যায়, অমনি ডালিম ঘর থেকে একটা লম্বা হাত বেরিয়ে আসে আর যজ্ঞ কাকের গলা চেপে ধরে আছাড় মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, ছেড়ে দে রে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কি যজ্ঞ দাদা, তুমি এখানে কি করতে এসেছো? আমাকে বাঁচা রে, বাঁচা। আসলে আসলে আমি তোদের ঘর চুরি করতে এসেছিলাম। কালকের ঘরগুলো চুরি আমি করেছি। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। কে, তুমি ছিলে সেই চোর? আমাকে ক্ষমা করে দাও। আমি ধার করা টাকা ফেরত নিব না, আর তোর ঘর বিক্রি করা টাকাও এনে ফেরত দিব। ওরে বাবা রে, ওরে বাবা। এই যে শুনছিস, বলছি কি, তোদের এই বনে এত গরম কেন? পিপাসায় যে আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি পান করাবি? এই নাও গো দাদা, তোমার পানি। কি, তুই আমার জন্য মাত্র 1 গ্লাস পানি নিয়ে এসেছিস? এতটুকু পানি খেয়ে আমার কিছুই হবে না। কিন্তু আমার কাছে তো এই 1 গ্লাস পানি ছিল, আর এখানে আশেপাশে কোনো নলকূপ নেই, তাই তুমি চাইলেও আর বেশি পানি পান করতে পারবে না। এতক্ষণে আমার পিপাসাটা একটু কমে গেল। কি, আমি কি দেখলাম? একজন কি করে একটা পুকুরে সবগুলো পানি খেয়ে ফেলতে পারে? তুমি কি সত্যি কোনো সাধারণ পাখি নাকি মানসিক রোগী? কি, তোর এত বড় সাহস? তুই আমাকে মানসিক রোগী বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এবার দেখ তোদের সবার আমি কি অবস্থা করি। কালুর এরকম পাগলামি দেখে সবাই সেখান থেকে চলে যায়, আর কালু দাঁড়িয়ে থেকে অনেক জোরে জোরে হাসতে থাকে। আমাকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। আমি এসে গেছি, আমি এই বনের সবাইকে জ্বালাতে আবারও এসে গেছি। এরপর কালু আবারও পথ চলতে শুরু করে, আর কিছুক্ষণ পর সে একটা ছোট্ট কুঠুরি দেখতে পায়, আর তখনই সেই কুঠুরির ভেতরে চলে যায়। কি, কে তুই? তুই আমার ঘরে কি করছিস? কে,
কে কে আমার ধানটা নষ্ট করে দিল? কি কে তুই? আর এটা তোর ঘর হতে যাবে কেন? এটা তো আমার ঘর। আমার ওস্তাদ মারা যাওয়ার সময় তার এই ঘরখানা আমাকে দিয়ে গিয়েছিল। কে কে তোর ওস্তাদ? আমার ওস্তাদের নাম ঈগল। আমার ওস্তাদ খুবই ভালো মনের একজন তান্ত্রিক ছিল। এই বনের সবাই আমার ওস্তাদকে বিশ্বাস করত, সম্মান করত। কিন্তু হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় আমার ওস্তাদ আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আরে বাহ, তার মানে আমার চিরশত্রু মরে গেছে। তাহলে তো আমার কাছে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। এখন আমি সেই শক্তিশালী গোলাপি আঙুরটা হাতে পেলেই আমার স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু কোথায় লুকিয়ে রেখেছে সেই গোলাপি আঙুর? কি তুমি এভাবে আমার ঘরের জিনিসপত্র এলোমেলো করছো কেন? সেই তখন থেকে বলছি কে তুমি, কিন্তু তুমি তো কিছুই বলছো না। আমার গোলাপি আঙুরগুলো হয়তো এই ট্যাঙ্কের ভেতরে আছে। তবে আর দেরি কেন, এক্ষুনি এই ট্যাঙ্কটা খুলি আর শক্তিশালী হয়ে যাই। এরপর কালু তার জাদু শক্তি দিয়ে ট্যাঙ্কটা খুলে আর গোলাপি আঙুরগুলো দেখতে পায়। এটা কি করে সম্ভব? এই ট্যাঙ্কটা আমার ওস্তাদ জাদু করে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই জাদু আমি শিখতে পারিনি, তাই ট্যাঙ্কটাও খুলতে পারিনি। কিন্তু তুমি কি করে এই ট্যাঙ্কটা খুললে? কারণ আমি তোর ওস্তাদের থেকে সব জাদু শক্তি শিখে নিয়েছিলাম, আর এই গোলাপি আঙুর খেয়ে বেশি শক্তিশালী হতে চেয়েছিলাম, আর এই পৃথিবী ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আর তাই তোর ওস্তাদ আমাকে এক অন্ধ কুঠুরিতে বন্দি করে রেখেছিল। তবে আজ আমি মুক্তি পেয়েছি, আর আজকেই হবে সবার জীবনের শেষ দিন। জানো টুনি, আজকে দোকানে কি হয়েছে? কি হয়েছে শুনি? একটা পাখি এসে আমার কাছে পানি চাইলো। তারপর আমি এক গ্লাস পানি দিলাম, তাতে নাকি ওনার হবে না, তাই আমাদের দোকানের পাশে থাকা পুকুরের সম্পূর্ণ পানি খেয়ে নিল। এটা দেখে তো আমি একেবারে চমকে উঠেছিলাম, আর তাই পাখিটাকে মানসিক রোগী বলেছিলাম। ও মা, পরে দেখি পাখিটা জাদু জানে। উরি বাবা রে, তাই নাকি? তাহলে ওই পাখিটা কোনো সাধারণ পাখি নয়, না জানি কোন বন থেকে এসেছে ওই পাখিটা। এতদিন অনেক শান্তিতে দিন কাটিয়েছিস তোরা, তবে আজকেই তোদের জীবনের শেষ দিন। এ কথা বলে কালু যেই গোলাপি আঙুরগুলো খেতে শুরু করে তখনই চারদিক ঘন কালো মেঘে ঢেকে যায় আর প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। এ কি, হঠাৎ করে আমার চারদিকটা অন্ধকার হয়ে গেল কেন? আর এত জোরে বাতাস বইতে শুরু করলো কেন? তবে মুষলধারে বৃষ্টি শুরু হবে না তো? ওগো, তুমি বরং তাড়াতাড়ি গিয়ে আমাদের জমির ধানগুলো কেটে নিয়ে এসো। না জানি কতদিন যাবত বৃষ্টি থাকে, তাই যেটুকু ধান পাবো ওগুলো কেটে নিয়ে এসো। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার কাজ শেষ। এখন এই বনে বন্যা হয়ে বনের সবাই জলে ডুবে না যাওয়া অবধি কিছুতেই ঝড় বাতাস থামবে না। অবশেষে এই বনের সবাই যখন আমার পায়ের নিচে এসে আমাকে বনের বিখ্যাত তান্ত্রিক হিসাবে মেনে নিবে, তখনই আমি সবাইকে বাঁচানোর কথা চিন্তা করে দেখবো। কি ঝড় বাতাস শুরু হয়ে গেছে? তার মানে ওই শয়তান কালু নিশ্চয়ই গোলাপি আঙ্গুর খেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এখন আমি আমার বনের পাখিদের কিভাবে রক্ষা করব? তবে কি আমি আমার ওস্তাদের দেওয়া কথা রাখতে পারবো না? আরে ওই ট্রাঙ্কের ভিতরে ওটা কিসের কাগজ? পেয়েছি, আমি কালুকে হারানোর উপায় পেয়েছি। এরপর তান্ত্রিক তাড়াতাড়ি করে টুনির বাড়িতে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এরপর সে টুনিকে সাথে নিয়ে সেই নদীর ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে টুনি কালুর সামনে গিয়ে বলে, অনেক হয়েছে কালু দাদা, এখন তোমার সব অন্যায় শাস্তি পাওয়ার সময় এসেছে। কে কে আমাকে শাস্তি দিবে? আমাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা একমাত্র ঈগল ওস্তাদের ছিল, কিন্তু সে তো ওপরে চলে গেছে। তাই এখন আমাকে অন্যের ক্ষতি করা থেকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। না, তোর এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। টুনি, তুমি এক্ষুনি ওস্তাদের জাদুই বাঁশি বাজাতে আরম্ভ করো।
এরপর টুনি তার হাতে থাকা বাঁশি বাজাতে থাকে আর টুনির বাঁশির সুর বনে সব পশু পাখির কাছে গিয়ে পৌঁছায় আর সবাই সাথে সাথে বাঁশির সুর ফলো করে টুনির কাছে চলে আসে। বলো টুনি, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাদেরকে কেন ডাকলে? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমরা আমাদের বনকে রক্ষা করব। কি তোরা তোরা এসেছিস বন রক্ষা করতে? দেখ তোদের আমি কি অবস্থা করি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওরে বাবারে, এবার বুঝি আমাকে ওস্তাদের কাছে যেতে হবে। না, বাঁচাও। নিজেকে কখনো বড় মনে করো না। অন্যের চোখে বড় হতে পারলেই তুমি নিজেকে বড় মনে করতে পারো। আর শক্তি থাকলেই পৃথিবীতে জয় করা যায় না। এর জন্য দরকার বুদ্ধির, যে বুদ্ধিটা তোমাকে হারানোর জন্য ঈগল ওস্তাদ আমাদেরকে দিয়েছিল। এরপর কালু পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় আর কালু অনেক দূরে ভেসে যাওয়ায় ঝড় বাতাস বন্ধ হয়ে যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমরা আমাদের বনকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারলাম। আজ তাহলে আমরা আসি টুনি, আবার কোনো বিপদে পড়লে আমাদেরকে ডেকো, আমরা আবার আসব। তুমি এত সুন্দর বাঁশি বাজাতে পারো, আগে তো জানা ছিল না। ঈগল ওস্তাদ মরে যাওয়ার আগে আমাকে বাঁশির সুরটা শিখিয়েছিল, কারণ ঈগল ওস্তাদ বুঝতে পেরেছিল কোনো একদিন ওই শয়তান কালেও আমাদের বনে এসে অত্যাচার করতে পারে। আর আমি যেন এই বাঁশির সুরে বনের হিংস্র পশুদের ডাকতে পারি, সেজন্য ঈগল ওস্তাদ আমাকে বাঁশির সুরটা শিখিয়েছিল। আর আমার ওস্তাদ কাগজে করে টুনির নাম লিখে দিয়েছিল, আর সেখানে লেখা ছিল টুনি পারবে বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। তার মানে ঈগল ওস্তাদ মরার আগেই আমাদের সবার কথা চিন্তা করে গেছে। তাই ঈগল ওস্তাদের নামে জয়ের ধ্বনি বলা হোক। জয় ঈগল ওস্তাদের জয়, জয় ঈগল ওস্তাদের জয়। মা দেখুন, আমি ডিম দিয়েছি। মা, আজ টোনা অনেক খুশি হবে। আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। টোনা শুধু আজ তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরুক, আমি আজকে এই কথাটা ওকে জানিয়ে দিব। আমার টোনা আজ অনেক খুশি হবে। চুপ কর অলক্ষী, তুই জানিস না আমি তোকে এখনো বউ হিসেবে মানিনি। আমি তোর এই সন্তানকেও মানবো না। টোনা বাড়িতে আসলে ওকে আবারও বিয়ে দিব। এখন এত বকবক না করে তাড়াতাড়ি গিয়ে রান্না চাপা বলছি। মা, আজকে আমি রান্না করতে পারবো না মা, আমার শরীরটা যে অনেক দুর্বল লাগছে। মিনু মাসি বাড়িতে আছো? টুনি বোনকে নিয়ে বেরিয়ে এসো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কোথায়? বাইরে আসো তোমরা। তোতার ডাক শুনে টুনি আর মিনু বাইরে বেরিয়ে আসে, আর তোতার সামনে টোনার মৃতদেহ দেখে দুজনে কান্না করতে থাকে। আর এক ছুটে মিনু টোনার কাছে যায়। বাবা টোনা, এ কি হলো তোর? বাবা তাকা আমার দিকে, আমি তোর মা, আমার ডাকে সাড়া দে বাবা। তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না, কথা বল বাবা, কথা বল। টোনা, আমি একটা ডিম দিয়েছি, কেন ডিম থেকে ছানা বের হওয়ার আগে তুমি তাকে ডিম বানালে? ফিরে এসো টোনা, ফিরে এসো। তুমি ছাড়া আমি আমাদের ছানাকে কি করে বড় করব? টোনা। টুনির কান্না দেখে মিনু রেগে যায় আর বলতে থাকে, চুপ কর মুখ পুরি, একদম অভিনয় করবি না। তোর আর ওই অলক্ষী ডিমের জন্য আজ আমার টোনার এই অবস্থা। আমি টোনার সৎকারের আগেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। চলে যা এক্ষুনি, কাঙালি কোথাকার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো জানেন মা, এই পৃথিবীতে আমার কেউ নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা, তাড়িয়ে দিবেন না। তোর কোনো কথা শুনবো না আমি, দাঁড়া, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। মিনু ডিম সহ টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি ডিম নিয়ে উড়তে উড়তে কান্না করতে থাকে। এদিকে মিনু টোনার সৎকার করায়, অন্যদিকে টুনি একটা গাছের নিচে তার ডিম নিয়ে পায়চারি করে আর বলতে থাকে, এখন আমি কোথায় যাব, কি করব? টোনা,
কেন তুমি আমাদের একা করে চলে গেলে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? দয়া করে এবার আমাকে সাহায্য করো সৃষ্টিকর্তা। ওই গাছের নিচে একটা বিষধর সাপ ঘুমিয়েছিল। টুনি অন্যমনস্ক হয়ে পায়চারি করতে সাপের লেজে পা দেয়, আর সাথে সাথে সাপের ঘুম ভেঙে যায়, আর সাপ টুনিকে দংশন করে, আর টুনি মাটিতে লুটিয়ে পড়ে। আহ, ডিম সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে পৃথিবীতে আনতে পারলাম না সোনা, পৃথিবীতে আনতে পারলাম না তোকে। হায় হায়, এ কি করলাম আমি? ঘুমের ঘোরে একটা নিষ্পাপ ডিমকে অনাথ বানালাম। ছি, আমি অপরাধী হয়ে গিয়েছি। আমি যেহেতু অপরাধ করেছি, তাই আমি এর মাসুল দিব। এই ডিমকে আমি তা দিব, আর ছানাকে এই পৃথিবীতে আনবো। পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার শরীর থেকে বিষ তুললে আমি নিজেই মারা যাব, আর তুমিও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। তাই তোমার ডিমকে আমি নিয়ে যাচ্ছি। এরপর সাপ ডিমটাকে মুখে করে তার গুহায় নিয়ে আসে, আর ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে একদিন ডিম থেকে ছানা বেরিয়ে আসে। পেরেছি, আমি পেরেছি, আমার ভুলের মাসুল দিতে পেরেছি। ছানা, আমি তোকে বড় করব। আজ থেকে আমি তোর মা। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই যা, তোকে দেখে খুশিতে খেতে দেওয়ার কথাই ভুলে গিয়েছি। দাঁড়া, খাবার নিয়ে আসছি আমি। এরপর সাপ গুহার এক কোণ থেকে একটা ফল এনে ছানার হাতে দেয়। ছানা ফলটা হাতে নেওয়ার সাথে সাথেই ফলটা নীল রঙের হয়ে যায়। এ কি, ফলটা এমন নীল হলো কেন? তোর শরীরে আবার বিষ নেই তো? এটা কি করে সম্ভব? বুঝতে পেরেছি, তোকে তা দেওয়ার কারণেই আমার শরীরের বিষ তোর শরীরেও গিয়েছে। তুই বিষ কন্যা রে মা, বিষ কন্যা। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না রে বিষকন্যা, তুই খেয়ে নে। আর একটা কথা শোন মা, সবার থেকে সাবধানে থাকবি। তোর ছোঁয়ার কারণে কারো প্রাণ যেতে পারে, বুঝেছিস? এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন বনে সাপ খাবার আনতে বেরিয়ে পড়ে, আর একা একা বলতে থাকে, মেয়েটা আমার মিষ্টি ফল ছাড়া কিছুই খেতে চায় না। এখন মিষ্টি ফল কোথায় পাই? দেখি, ওই দিকটায় যাই। সাপ চলতেই থাকে। এদিকে তোতা সাপকে দেখে বলতে থাকে, এটা তো অনেক বিষধর সাপ। এই সাপকে এক্ষুনি মেরে ফেলতে হবে, নয়তো এই সাপ বনের সকলের ক্ষতি করবে। যেই ভাবা সেই কাজ। তোতা পাশ থেকে একটা লাঠি নিয়ে সাপকে আঘাত করে। মেরো না, আমাকে মেরো না। এই পাখি, থামো, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে মারলে আমার বিষকন্যা আবারও অসহায় হয়ে পড়বে। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি কারো ক্ষতি করব না। সাপ কখনো কারো বন্ধু হয় না, তোকে তো ছাড়বো না। এরপর তোতা সাপকে মেরে ফেলে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিষকন্যা কান্না করতে থাকে আর বলতে থাকে, মা এখন আসছি না কেন? আমি জানি ক্ষুধা লেগেছে। মা তো তাড়াতাড়ি আসতে চেয়েছিল। মায়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? না, এভাবে হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই। আমি কি এক্ষুনি মাকে খুঁজতে বের হতে হবে। বিষকন্যা গুহা থেকে বেরিয়ে পড়ে। আর এদিক ওদিক তার মা সাপকে খুঁজতে থাকে। এরপর বিষকন্যা একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে আর কান্না করতে থাকে। মা, মা কোথায় তুমি? কেন তোমাকে আমি খুঁজে পাচ্ছি না? মা, আমার ভালো লাগছে না। তুমি ফিরে এসো আমার কাছে। মা, কে আবার কাঁদছে? কেউ কি আমাকে ভেঙেছে নাকি? দেখি তো।
বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করবো বলো। আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর হাঁটতেও পারছি না, পায়ে ব্যথা পেয়েছি। আমার বাবা মা ওই সামনের রাস্তাটার দিকে গিয়েছে। তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাবা মায়ের কাছে। এসো, আমার পিঠে এসো। বিষকণা যেই পারুলের হাত ধরে, সাথে সাথেই পারুলের পুরো শরীর বিষে নীল হয়ে যায়, আর পারুল মাটিতে লুটিয়ে পড়ে। আমি কি করলাম? মায়ের কথা কি করে ভুলে গেলাম আমি? মা তোমাকে কাউকে স্পর্শ করতে নিষেধ করেছিল। হ্যাঁ মেয়ে, আমি তাকাও, আমার দিকে তাকাও। হায় হায়, এ আমি কি দেখছি? এই মেয়ে, কে তুই? তুই আমার মেয়েটাকে মেরে ফেললি? আমার মেয়ে কেন এমন সাপের বিষের মতো নীল হয়েছে বল বল বলছি। তার মানে এই মেয়ে বিষকন্যা। এই কে কোথায় আছো? এখানে এসো। বিষকন্যা আমার মেয়েকে মেরে ফেলেছে। কেউ কি আছো? তাড়াতাড়ি এখানে এসো। কোথায় বিষকন্যা? দেখি তো, তোর মাকে আমি মেরেছি, আর এখন তোকে মারবো। আমাকে বিশ্বাস করো, আমি এমনটা ইচ্ছে করে করিনি। আমি একে সাহায্য করতে চেয়েছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। তোর মাও এভাবে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ছাড়িনি। তোকেও ছাড়বো না। এই, মারো সবাই। এরপর সবাই লাঠি দিয়ে বিষকন্যাকে মারতে মারতে মেরেই ফেলে, আর বিষকন্যা মরার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে। তোরা আমাকে আর আমার মেয়েকে বাঁচতে দিসনি। আমি আর আমার মেয়ে আবারও ফিরে আসবো, আর প্রতিশোধ নিব, আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।